আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি প্রেমা দেওয়ানজি। প্রতি পর্বের মতো এই পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 2027 সালে নতুন শিক্ষা কারিকুলামের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। স্কলাস্টিকা বাংলাদেশের হয়ে ফ্রান্সের মাঠে খেলবে কিশোর একদল। পৃষ্ঠপোষকতার অভাব ও শিশুদের নিয়ে সিনেমা দেখতে না যাওয়ায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র। এবারে দেশীয় প্রেক্ষাপট এবং বিভিন্ন দেশের কারিকুলাম বিবেচনা করে 2027 সাল থেকে নতুন কারিকুলাম শুরু করার পরিকল্পনা করেছে সরকার, যা নিয়ে অভিভাবকদের রয়েছে ভিন্ন ভিন্ন মত। তবে শিক্ষা গবেষকরা বলছেন, উপরের শ্রেণীগুলো থেকে নয়, নতুন কারিকুলাম শুরু করতে হলে তা বাস্তবায়ন করতে হবে একেবারে ছোট শ্রেণীগুলো থেকেই। বিস্তারিত মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা করছে সরকার। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে অন্য কোনো দেশের হুবহু অনুকরণ নয়। দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় কারিকুলাম প্রবর্তনের ব্যাপারে আশাবাদী এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবির চৌধুরী। কারিকুলামটা তৈরি করা হয় যে আমার আগামী প্রজন্ম আমি কীরকম চাচ্ছি, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে তুমি যখন 2012 কারিকুলামে আছো, তাহলে সেই দৃষ্টিভঙ্গি তখনকার অ্যাসপেক্টে যা ছিল অনেক পরিবর্তন ঘটেছে, ঠিক না? তো সুতরাং এই পরিবর্তনের কারণেই কিন্তু আমরা দ্রুত রিভাইজড কারিকুলামে যাচ্ছি। ওই কারিকুলামে আমরা ফিক্সড থাকছি না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসিক কারিকুলামের বেসিক যে ফিলসফিক্যাল অ্যাসপেক্টগুলি বা লক্ষ্য উদ্দেশ্য যেগুলি আছে, এগুলি যে খুব বেশি পরিবর্তন ঘটে তা না, কিন্তু মূল জায়গাটা তফাৎ হলো কোথায়? সেখানে হলো গিয়ে এই কন্টেন্টগুলি সিলেকশন আমার কিভাবে হবে, আধুনিক বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যে কন্টেন্টগুলি আমার চুজ করার দরকার। ধরো এআই, এই টেকনোলজির যুগে এআইয়ের ইউজ এবং এআই ব্যবহার করে কিভাবে শিখন করা যায়, আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে শিখন হয়, এই জায়গাগুলিকে হয়তো আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের টিচিং লার্নিং অ্যাপ্রোচের জায়গায় ধরো আগে জাস্ট শিক্ষক হয়তো পাঠ্য বই থেকে কন্টেন্টগুলি পড়িয়ে যেত, এখন হয়তো নতুন যে কারিকুলামটা হবে সেখানে শিক্ষার্থী শিখনে মূল ভূমিকা পালন করবে, শিক্ষক শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে। যেখানে শিক্ষার্থী আটকাচ্ছে সেখানে শিক্ষক তাকে সহায়তা করে সেই জায়গার থেকে লার্নিংয়ে এনশিওর করবে। এগুলি ফোকাসে আসবে তখন। অন্যদিকে অভিভাবকরা ক্ষুব্ধ সরকারের এমন সিদ্ধান্তে। তারা বলছেন, বারবার কারিকুলাম পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এই যে এতদিন কারিকুলাম ছিল না, এই যে ক্লাস 9-এ দিয়ে এখন আবার সে আনছে, বাচ্চারা কি ওরা কাভার দিতে পারতেছে? ওরা তো এই ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত কোনো পড়াশোনার মধ্যেই মোটামুটি ছিল না। 2-3 বছর করোনায় শেষ করছে, তারপরে আবার নতুন কারিকুলাম। যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এটাতে বাচ্চাদের অনেক ক্ষতি অলরেডি হয়ে গেছে, কারণ ওরা একটা কারিকুলামের সাথে অল্প কিছুদিন অ্যাডজাস্ট করার পরে নতুন একটা কারিকুলাম, তো ওদের জন্য কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। কোনো কারিকুলামে পড়া থাকবে না, আবার কোনো কারিকুলামে পড়া থাকবে, এটা হলে বাচ্চাদের জন্য অনেক ঝামেলা হয়ে যায়। যেমন নার্সারি থেকে যদি ওদেরকে শুরু করা হয় একটা কারিকুলাম, সেই নার্সারিটা যখন 1, 2, 3, 4, 5 করে আগাবে সেটা ভালো হয়, কিন্তু হঠাৎ করে ক্লাস 7, হঠাৎ করে ক্লাস 8, 9 চেঞ্জ করে দিচ্ছে, তো ওরা তো শুরু থেকে অ্যাডজাস্ট করে আসে নাই। এটা কি ওদের জন্য কঠিন না? শিক্ষাবিদরা বলছেন, নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণী থেকে নয়, শুরু করতে হবে একদম গোড়া থেকেই। এছাড়াও নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হলে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিয়ে সন্দিহান এই বিশেষজ্ঞ। এক্সপেরিমেন্ট এত বেশি হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েদের অনেক ক্ষতি হচ্ছে, কারণ তারা মানসিকভাবে নানা সময় নানা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, অভিভাবকরা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। বিকজ পড়ালেখাটা কিন্তু ছেলে মেয়েদের, বাট তার সাথে আমাদের অ্যাসোসিয়েটেড কারা? আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা, সবাই আমি বলবো যে এর জন্য সাফারার হচ্ছে। সুতরাং আমার মতামত হলো কারিকুলাম পরিমার্জন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা যখন যতটুকু লাগবে পরিমার্জন করা, কিন্তু এই 1-2 বছর পর পর একদম পরিবর্তন করা বা একটা নির্দিষ্ট লেভেল থেকে হঠাৎ করে পরিবর্তন করা, আমি বলবো এই জায়গাটায় আমাদের খুবই ভাবার সুযোগ রয়েছে। বরং তাদের গুরুত্ব দেওয়া উচিত শিক্ষক ডেভেলপমেন্ট। আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের বিদ্যালয়গুলোতে যে অবকাঠামো আছে, বিদ্যালয়গুলোতে যে ফ্যাসিলিটিস আছে, তাছাড়া আমাদের শহর এবং গ্রাম সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বৈষম্য আছে, এগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি,
আমি বলতে পারি, আমি যেহেতু শিক্ষা নিয়ে কম বেশি কাজ করি, পড়াশোনাও আমার এডুকেশনে, তা আমি বলবো যে এই যে কারিকুলামটা আছে এটাতেই আমাদের ছেলে মেয়েদের অনেক ভালো কিছু করানো সম্ভব যদি আমাদের কোয়ালিটির শিক্ষক থাকে, বা আমাদের যে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে তাদেরকে যদি আরও মোটিভেটেড করা যায়। এক্সিস্টিং কারিকুলাম যেটা আছে এটা কিছু পরিবর্তন করেই আমি বলি বিশ্বমানের শিক্ষা দেওয়া সম্ভব। এছাড়া দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় যেন বারবার পরিবর্তন না করা হয়, এমনটাই পরামর্শ সংশ্লিষ্টদের। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। চলচ্চিত্র শিশুদের জন্য মানসম্মত বিনোদনের অন্যতম মাধ্যম। একটা সময় দেশের তৈরি শিশুতোষ সিনেমা শিশুদের জন্য আনন্দ দিলেও বর্তমানে শিশুদের জন্য নেই শিশুতোষ চলচ্চিত্র। বিদেশি সিনেমায় এখন শিশু কিশোরদের বিনোদনের মাধ্যম। নির্মাতারা বলছেন পৃষ্ঠপোষকতার অভাব ও শিশুদের নিয়ে সিনেমা দেখতে না যাওয়ায় সিনেমা তৈরি করতে আগ্রহী হচ্ছেন না প্রযোজকরা। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। এক সময় দীপু নাম্বার 2, এমএলের গোয়েন্দা বাহিনীর মতো সিনেমা শিশুদের আনন্দ দিত। এখন সেই ধারার চলচ্চিত্র যেন বিলুপ্ত প্রায়। দেশের শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্র নেই বললেই চলে। বাংলাদেশের শিশুদের উপযোগী চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধ হয়ে গেছে। প্রেক্ষাগৃহগুলোতে আজকাল কেবল বড়দের উপযোগী বাণিজ্যিক সিনেমাই চলে। বেশিরভাগ শিশুদের অবসর সময় কাটে বিদেশি নাটক, চলচ্চিত্র দেখে। আমি বিদেশি মুভি, কার্টুন, সিরিজ এগুলো দেখি। তো বাংলাদেশি কোনো চলচ্চিত্র দেখেছি যেগুলো কিনা শিশুতোষ? না, আমি দেখিনি, কারণ টিভিতে তো সব দেখা যায় না, এজন্য। মুভি বেশিরভাগ কমেডি মুভি অথবা অ্যাকশন মুভি দেখি, হলিউড মুভি, বলিউড মুভি এগুলোর মধ্যে। তো দেশে শিশুতোষ চলচ্চিত্র কখন দেখা হয়েছে? দেশে তো এরকম মজাদার কিছু পাওয়া যায় না। কার্টুন দেখি, মোবাইল দেখি আর পড়াশোনা করি। মোবাইলে কি দেখো? মোবাইলে শর্ট ভিডিও দেখি, মুভি দেখি। বাংলাদেশে কি শিশুতোষ চলচ্চিত্র কখনো দেখা হয়েছে কিনা? না, আসলে উল্লেখযোগ্যভাবে তেমন বলতে পারবো না, তেমন দেখা হয়নি। ছোটবেলা থেকে ড্রামার প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল, তো ড্রামাই দেখা হয়েছে বেশি। দেশের শিশুতোষ তেমন কোনো চলচ্চিত্র না থাকায় বিদেশি চলচ্চিত্র দেখতে দেন অভিভাবকরাও। বাচ্চা তো কিছু শিখতেই পাচ্ছে না, সেটা তো সবাই বুঝতেছি আমরা। এখন বাচ্চাটা করবে কি? দেশে তো ওইরকম কোনো মুভি নাই, বাচ্চাদের শিখার মতো কোনো সিরিয়াল নাই, বাচ্চাদেরকে ধরে রাখার মতন কিছুই তো নাই, তো এখন করবেটা কি? বাচ্চাদের জন্য যদি কোনো কিছু করা হয় তাহলে বাচ্চারা শিখতে পারে। বড়দের কিছু দেখে তো ওরা কিছু শিখবে না, খারাপটাই শিখবে, ভালোটা তো শেখার ওদের আসে না। এই জন্য আমি বলি বাংলাদেশে একটু বাচ্চাদের জন্য কোনো সিনেমা, নাটক এইগুলো হলে বাচ্চারা একটু প্রফুল্লভাবে সব কিছু দেখতে পারে। পৃষ্ঠপোষকতার অভাব ও ব্যবসা সফল না হওয়ায় শিশুতোষ চলচ্চিত্র নিয়ে বিনিয়োগ করতে চান না প্রযোজকরা বলে জানান এই নির্মাতা। দেশের বাইরে অনেক সিনেমাই আছে যেটা কমার্শিয়ালি অনেক হিট করে বা কমার্শিয়ালি অনেক প্রফিট করে, বিজনেস করে, যে কারণে ওই শিশুতোষ চলচ্চিত্রগুলো বাইরে বেশি হয়। আমাদের দেশে হয় কি, গভর্নমেন্টের অনুদানে কিছু চলচ্চিত্র হয় শিশুদের, কিন্তু প্রাইভেট যারা প্রযোজক আছে সিনেমা বানায় বা প্রতিষ্ঠান আছে, তো তারাও কিন্তু আসলে শিশুদের নিয়ে কোনো প্রজেক্ট করতে চাচ্ছে না। তো প্রফেশনাল প্রডিউসার যখন বাচ্চাদের নিয়ে কাজ করার চিন্তা করবে না, ততদিন পর্যন্ত আসলে আমাদের বাচ্চাদের ছবি অত বেশি হবে না। দ্বিতীয়ত কথা হলো যে আমাদের বাচ্চাদের ছবি যদি আমরা বানাইও, সেই ছবিগুলো আসলে বাচ্চাদেরকে নিয়ে দেখতে যাচ্ছে না গার্জিয়ান। শিশুদের জন্য নিয়মিত ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণের সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি অভিভাবকদেরকেও সন্তানকে নিয়ে চলচ্চিত্র দেখতে যেতে হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে প্রতি বছরই নদী, পুকুর কিংবা খালে ডুবে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সবচেয়ে ভয়াবহ বাস্তবতা, এই মৃত্যুর বড় অংশ জুড়ে রয়েছে শিশু। সাঁতার না জানার মাসুল গুনছে তারা, আর শোক সইতে হচ্ছে পরিবারকে। কিভাবে রোধ করা যাবে এই মর্মান্তিক চিত্র, সমাধানই বা কি? সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, যার বড় একটি অংশই শিশু। দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ সাঁতার না জানা আর সচেতনতার অভাব। অবশ্যই সাঁতার শেখা দরকার, আমাদের বাংলাদেশ নদীমাতৃ দেশ, সাঁতার জানতেই হবে তাদেরকে। আমার সন্তানকে সাঁতার শেখাই না, কিন্তু ওদের খুব ইচ্ছা সাঁতার শিখতে চায়, কিন্তু এরকম তো সুযোগ সুবিধা হচ্ছে না।
শেখানোর মতো। দেশের অধিকাংশ স্কুলেই নেই সাঁতার শেখার সুযোগ, না আছে প্রশিক্ষণ, না আছে সুইমিং পুল। জি না, শারীরিক শিক্ষা এরকম শিক্ষা দেয় আমাদের আর কি, যে না আপাতত এখন পর্যন্ত সাঁতারের জন্য কোনো কিছু করা হয়নি। পারি, একটু পারি। শারীরিক শিক্ষা ক্লাসে এইসব নিয়ে অনেক নলেজ দেয়, অ্যান্ড বইও আছে আমাদের এসব নিয়ে, মানে মোটামুটি নলেজ দেয়। কিন্তু এই জায়গায় মানে ঢাকা শহর তো, সেই হিসেবে সাঁতার শেখার কোনো ওয়ে নাই। 2025 সালের প্রথম 6 মাসেই দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে মারা গেছেন অন্তত 120 জন, এর মধ্যে 70 জনই শিশু, অর্থাৎ মোট মৃত্যুর 58%। আমাদের রুটিনটা সাধারণত শিক্ষা মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত হয়, তারপরও আমরা এদেরকে ছাত্রছাত্রীদেরকে সচেতন করি সাঁতার শেখার জন্য। আমাদের কোনো এখানে সুইমিং পুলের ব্যবস্থা নাই, কিন্তু আমাদের যে এখানে নির্দিষ্ট একটা ক্লাস, সেই ক্লাসের সাঁতার সম্পর্কে আলোচনা করা তা নাই। তবে আমরা প্রায় আলোচনা করে থাকি, বিশেষ করে যখন আমরা গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়, শীতকালীন ছুটি দেওয়া হয়, দেখা যায় যে ছাত্রছাত্রীরা গ্রামে যায়, সেই মুহূর্তে আমরা তাদেরকে বলে দেই যে তোমরা যদি পুকুরে নামো বা সাঁতার শেখো, তোমাদের অভিভাবকদের নিয়ে নামবে এবং তাদের মাধ্যমে তোমরা সাঁতারটা শিখবে। এনসিবিআই পরিসংখ্যান বলছেন দেশের মোট পানিতে ডুবে মৃত্যু হয় প্রায় 19,000 জনের, এবং এর মধ্যে 14,500 জনই শিশু। প্রতিদিন প্রাণ হারায় প্রায় 40 জন শিশু, যাদের বড় একটি অংশই সাঁতার না জানার কারণে। বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকদের সচেতনতা, শিশুদের পর্যাপ্ত নজরদারির অভাব ও নিরাপদ জলাশয়ের অভাবে বেড়েই চলছে এই মৃত্যু। ঢাকা শহরে কিচ্ছু নাই সাঁতার শেখার। কয়জন মা বাবার অ্যাবিলিটি আছে তাকে সুইমিং পুলে নিয়ে সাঁতার শিখাবে? ঢাকায় নাই, কোনো পুকুর নাই যে সাঁতার শিখবে। এটা হলো 1 নম্বর কারণ। আরেকটা হলো আমরা অনেক কিছু শিখাই, নাচ, গান, মানে আরও যত কিছু আছে, ক্রিকেট, ফুটবল, অনেক কিছু শিখাই, কিন্তু সাঁতারটাকে আমরা কোনোদিনও প্রাধান্য দিই না, যে না সাঁতার শিখতে হবে, এটা আমরা দিই না। কিন্তু এটা যে একটা লাইফ স্কিলের একটা বিশাল বড় ব্যাপার শিশুদের জন্য, এটা আমাদের মাথাতেই নেই। সুতরাং প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমি বলবো এই ব্যাপারটাতে নজর দেওয়া উচিত, কারণ আমরা যদি বাইরের পৃথিবীর দিকে তাকাই, তারা কিন্তু এটাকে একটা শিশুর লাইফ স্কিলের একটা অংশ হিসাবে ধরে তারা কিন্তু প্রত্যেক স্কুলে সুইমিং পুল থাকে অথবা পুকুর থাকে, তারা কিন্তু সাঁতার শেখান। সরকারি ও বেসরকারি উদ্যোগে স্কুল ভিত্তিক সাঁতার শেখানো কর্মসূচি শুরু না করা গেলে এই মর্মান্তিক চিত্র আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় সাঁতার শেখাকে নীতিগতভাবে বাধ্যতামূলক করার। সাবিহা আঞ্জুম পড়শি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বর্তমান বিশ্বে যোগাযোগ, উচ্চশিক্ষা ও চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকতে ইংরেজি শেখা জরুরি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক সরকারি স্কুলেই নেই ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা কোনো ক্লাস বা প্রশিক্ষণের ব্যবস্থা। প্রান্তিক ও সাধারণ এলাকায় পড়ুয়া শিক্ষার্থীরা ইংরেজিতে সাবলীল না হওয়ায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে তারা। আমাদের কি ইংলিশের জন্য এক্সট্রা কোনো ক্লাস নেওয়া হয়? না, নেওয়া হয় না, কারণ সরকারি স্কুল তো, মানে বাড়তি কোনো ক্লাস নিতে তারা চান না। স্পোকেন ইংলিশটা এখন সব জায়গায় লাগতেছে, তোমার কি মনে হয় যে এক্সট্রা ক্লাস নিলে সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হতো, কারণ বাইরে পড়তে গেলে তো টাকাও নষ্ট হয় এবং সময়ও নষ্ট হয়। প্রাইভেট কিছু স্কুলে আবার এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কয়েকটা সরকারি স্কুলগুলোতে একটু কমই জোর দেওয়া হয়। আবার অনেক সরকারি স্কুলেও আছে যে মানে ভালো করেই পড়ানো হয়, কিন্তু অত একটা মানে জোর দিয়ে কোনো কিছু করানো হয় না। অভিভাবকেরাও বলছেন স্কুলে আলাদা ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে তাদের সন্তানেরা আরো ভালো করতে পারত। অনেক বাচ্চা ইংলিশে দুর্বল, অনেক সময় এই যে ক্লাস 4 এ 5 এ যে বাচ্চাগুলি আছে এগুলি কিন্তু তোমার ইংলিশ খুবই কম বুঝে, অনেক প্রশ্নও বুঝে না অনেক সময়। এটা আলাদা ক্লাস হলে মানে অনেক ভালো হয়, বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। আর অনেকে আছে মধ্যম পরিবারের মানুষ, ওরা আবার তোমার এই যে কোচিংগুলি করাতে পারে না। মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে ব্যবহারিক ইংরেজি শেখাতে চেষ্টা করছেন বলেন সরকারি স্কুলের এই শিক্ষক। আমার মনে হয় আমরা যারা শ্রেণীকক্ষে শেখানো কাজে জড়িত, বিশেষ করে ইংরেজি ভাষা যারা শেখায়, আমার পরামর্শ হবে নতুন কিছু পদ্ধতি আবিষ্কার না করে বা নতুন কিছু না শিখিয়ে বইগুলোর নির্দেশনা অনুযায়ী, পাঠ্য বইগুলোর নির্দেশনা অনুযায়ী যদি আমরা প্রতিটি কার্যক্রম লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং পরিচালনা করতে পারি, তাহলে হয়তোবা আমাদের ইংরেজি শেখার গুণগত মান বৃদ্ধি হবে।
অন্যদিকে শহরের কিছু স্কুলে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখার সুযোগ। ব্রিটিশ কারিকুলামের আওতাভুক্ত কোর্স, শ্রেণীকক্ষে ইংরেজিতে পাঠদান ও কমিউনিকেশন ক্লাস থাকায় তারা হচ্ছে আত্মবিশ্বাসী। If we learn English, then we can also it can also be helpful for us when we go to a different country. So Cambridge School and College আমাদের হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য অনেক কোর্সেস রেখেছে, যেমন পেট, কেট, অ্যাপটিস। এগুলো প্রত্যেকটা কোর্স আমাদের স্পিকিং স্কিলস, রাইটিং স্কিলস, তারপরে হচ্ছে গিয়ে লিসেনিং স্কিলস, এগুলো হচ্ছে গিয়ে ডেভেলপ করছে। So in this platform they usually get that chance to talk with their friends. By that process they practice speaking. I talked about listening. Reading and writing is something where they get grammar, some interactive activities. By doing those things, they usually make themselves more prepared to talk in front of people. বিশেষজ্ঞরা মনে করছেন যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি শেখার পরিবেশ না থাকলে পিছিয়ে পড়বে দেশের একটি বড় অংশের শিক্ষার্থী। যেহেতু বিশ্বায়নের যুগ, আমাদেরকে বিশ্ব নাগরিক হিসাবে আমাদেরকে চলতে হয়, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে একই সাথে আমাদেরকে ইংরেজি এবং আরও অন্যান্য ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। যেমন বিশেষ করে ইংরেজির কথা না বললেই না, ইংরেজি তো কেবল একটা ভাষাই না, এটা একটা টেকনোলজির মতো করে কাজ করে। সুতরাং ইংরেজি না জানলে হোঁচট খেতে হয় পদে পদে। আমরা বিভিন্ন ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন কাজ থেকে শুরু করে সকল জায়গায় ইংরেজি আমাদের লাগে। সুতরাং আমাদের শিশুরা যাতে যথাযথভাবে ইংরেজি শেখে এবং এর মধ্যে যাতে কোনো রকম বৈষম্য না থাকে, গ্রাম শহর, ধনী গরিব কোনো বৈষম্য না থাকে, সবাই যাতে সুযোগ পায়, ইংরেজিটা সমানভাবে শেখার সুযোগ পায়, সেই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। তাই শহরের পাশাপাশি প্রান্তিক এলাকাতেও ইংরেজি শেখার জন্য আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক যোগাযোগ বা উচ্চশিক্ষার জন্য ইংরেজি অপরিহার্য হলেও অনেক স্কুলগুলোতে নেই ইংরেজি বিষয়ক আলাদা কোনো ক্লাস বা কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। এর কারণে পিছিয়ে পড়ছে প্রান্তিক এলাকার অনেক শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন স্কুল পর্যায়ে ইংরেজি শিক্ষায় জোর দেওয়া। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ফুটবল খেলায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় করিয়ে দিতে ফ্রান্সের মাঠে খেলবে অনূর্ধ্ব 18 কিশোরদের দল স্কলাস্টিকা। প্যারিস ওয়ার্ল্ড গেমস 2025-এ বাছাই হওয়ার পর এই দলটি খেলবে ফ্রান্স সহ আরও নানান দলের বিপক্ষে। বিস্তারিত তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। ফুটবল বাংলাদেশি তরুণদের পছন্দের এক খেলার নাম, আর ফুটবলেই বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিতে প্যারিস ওয়ার্ল্ড গেমস 2025-এ অংশগ্রহণ করছে বাংলাদেশি এক দল স্কলাস্টিকা। অনূর্ধ্ব 18 ক্যাটাগরি থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশি এই তরুণ দল। গত 7 জুলাই ভোরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয় দলটি। প্যারিস ওয়ার্ল্ড গেমস এই টিমকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত করে। গত 8 জুলাই থেকে খেলা শুরু হয় এই দলের। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আলজেরিয়া, বাংলাদেশ এবং আরও অন্যান্য দেশের মোট 12টি দল। তবে সবাই আশাবাদী ভালো ফলাফল নিয়েই ফিরতে পারবে স্কলাস্টিকা। আমি দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছি। কতটুকু আশাবাদী, কি মনে হচ্ছে দলকে নিয়ে? আমার টিমরে নিয়ে আমি অনেক আশাবাদী, কারণ আমার টিমে অনেক ইয়াং ট্যালেন্টস আছে এবং অনেক স্কিলফুল প্লেয়ার আছে এবং ওদের মধ্যে আমি ওদের ফুল পটেনশিয়াল দেখতে পারি এবং ওরা অনেক ভালো খেলা দেবে। আমাদের এই টিমটা আমরা অনেক দিন ধরেই খেলি, আমরা স্কুলের ইন্টার স্কুলস খেলি, এই টিম নিয়েই খেলি। সো অ্যান্ড আমাদের টিমে কয়েকটা সিনিয়র্সও আছে, সো ওদের সাথে আমার মনে হয় আমরা ভালো কিছু করব। আমি খুবই এক্সাইটেড এই ব্যাপারটার জন্য। ফার্স্ট টাইম যাচ্ছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এবং ইনশাআল্লাহ কাপটা হাতেই আসবে। অভিভাবকরাও খুশি সন্তানের এই সাফল্যে। প্রত্যেকটা বাবা মায়ের সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে এবং স্কুল প্রতিষ্ঠানের সুন্দর একটা চর্চা এবং গাইডলাইনের মধ্যে দিয়ে আজকের এই পজিশন এবং তারা ফ্রান্সে যেতে পারছে। আমি ওদের পুরো টিমটা নিয়ে অনেক খুশি। ওরা তো আসলে অনেক প্র্যাকটিস করতো যাওয়ার আগে, এখন পর্যন্ত ওরা মানে খুব হোপফুলি যে ওরা জিতবে ইনশাআল্লাহ। আমরা তো পুরোপুরি সাপোর্ট করছি ওদেরকে, দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা। স্কুল শিক্ষকেরা জানান এই দল বরাবরই ভালো করে আসছে, তাই আশা করা যায় এবারও আশানুরূপ কিছুই হবে। আমাদের স্কুল সবসময় এই ধরনের আন্তর্জাতিক প্রোগ্রামে পার্টিসিপেট করেছে আগেও এবং কোভিডের আগে। সো এইটা কোভিডের পরে এটা প্রথমবার আমরা যাচ্ছি অ্যাজ আ টিম। স্কলাস্টিকা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে একটা সাফল্য অর্জন করে আসতে পারবো। স্কুলের অধ্যক্ষ মহোদয় জানান পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশে এ সকল খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে। বাচ্চারা শুধু লেখাপড়া না, তার সাথে তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো
বিকল্প নেই, কারণ আমরা এবং আমরা স্কলাস্টিকায় এটাকে অত্যন্ত জরুরি মনে করি এবং অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবা ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো: 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।